তো এক্ষেত্রে আমরা আসলে সিস্টেম ওরিয়েন্টেড বাইরে এসে জিনিসগুলোকে ডিফাইন করতে হবে, এবং এই ডিফাইন করার জন্য আমরা আসলে কিছু প্রসেস ফলো করবো, যে প্রসেসের প্রথমেই নামে আসবে হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন, অর্থাৎ যেটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্টলি আমাদেরকে অ্যানালাইজ করে দিবে। সো অ্যাসিম্পটোটিক নোটেশনটা আসলে জিনিসটা কি, এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল টুলস। এটার কাজ হচ্ছে আপনার যে একটা অ্যালগোরিদমের যে এফিসিয়েন্সি মেজার করার যে মাধ্যমগুলো আছে বা যে রেট গুলো আছে, এগুলাকে সে ক্লাসিফাই করবে, এবং ক্লাসিফাই করে একটা ইউনিভার্সাল রুল দিবে, যাতে যে কোনো জায়গা থেকে যে কেউ এটা দেখলে বুঝতে পারে যে এই অ্যালগোরিদমটা এফিসিয়েন্সি কতটুকু, সেটা টাইমের বেসিস হলে কেমন হবে আর স্পেসের বেসিস হলে কেমন হবে। তো এই ম্যাথমেটিক্যাল টুলস এর সাহায্যে আমরা এই কাজটা করে থাকি, এবং এই ম্যাথমেটিক্যাল টুলসটাকে বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে প্রথমে আমরা জেনে নিই যে রেট অফ গ্রোথ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এখন অনেক কিছু বলা হয়েছে, আপনি একটু পড়ে নিন, আমি জাস্ট লাস্ট পয়েন্টটাকে ভালো করে ফোকাস করলাম, যেহেতু এটাই নোটেশনের মেইন থিমটাকে প্রকাশ করতেছে। তো এবার আসি রেট অফ গ্রোথ। রেট অফ গ্রোথ হচ্ছে আপনি একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি মেজার করে সেটা ওয়ান কনস্ট্যান্ট টাইম পেতে পারেন। কনস্ট্যান্ট টাইম যদি 100 হয়, 1 লাখ হয়, যেটাই হোক, কনস্ট্যান্ট টাইম মানে সেটা হচ্ছে 1। আপনি একটা কনস্ট্যান্ট টাইম পেতে পারেন, অথবা আপনি সেখানে লগ এন পেতে পারেন, রুট ওভার এন, এরকম অনেকগুলা আপনি রেট পেতে পারেন। এই যে প্রথম যেগুলা আপনার, এগুলাকে আমরা বলতেছি লোয়ার বাউন্ড, 1 log n রুট ওভার এন, এটাকে আমরা বলতেছি লোয়ার বাউন্ড এন পর্যন্ত, এটা হচ্ছে পুরোটা হচ্ছে লোয়ার বাউন্ড। এভারেজ কেস মানে এভারেজ বাউন্ড যেটা, সেটা লোয়ার বাউন্ডের একটা অংশ হিসেবে কাউন্ট করা হয়। এবং এন থেকে শুরু করে শুধু এনটাকে বলা হচ্ছে এভারেজ বাউন্ড, এবং এন থেকে শুরু করে এক্সপোনেনশিয়াল পলিনোমিয়াল সবগুলোকে ধরা হচ্ছে আপার বাউন্ড। এই যে তিনটা বাউন্ডের কথা বলছিলাম, এখানে আসলে এই রেট অফ গ্রোথ থেকেই তিনটা বাউন্ড আসবে। এখন এই তিনটা বাউন্ড আসলে আমাদের কমপ্লেক্সিটির যে আমরা তিনটা টার্ম পড়ে আসছিলাম, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস, কোনটার সাথে কোনটা রিলেটেড। আচ্ছা, আমরা যে আপার বাউন্ড যেটাকে বলতেছি, এই যে যেগুলো অনেক বেশি সময় নিবে, রেড কালার, এন থেকে শুরু করে এক্সপোনেনশিয়াল পলিনোমিয়াল সবগুলা মিলে হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস, অর্থাৎ খুব বেশি সময় নিবে। যেটা আমাদের এভারেজ বাউন্ড বা এক্সাক্ট বাউন্ড শুধু এন, এটাকে আমরা বলতেছি এভারেজ কেস। এবং যেগুলো হচ্ছে 1 থেকে এন পর্যন্ত গ্রিন কালার যে রেট গুলো, এগুলোকে আমরা বলতেছি, বা এই অ্যালগরিদম গুলোকে আমরা বলতেছি হচ্ছে বেস্ট অ্যালগরিদম বা বেস্ট এফিশিয়েন্ট অ্যালগরিদম বা বেস্ট কেস। এখন বেস্ট কেস প্রকাশ করার জন্য আমরা যে নোটেশনটা ব্যবহার করি বা ম্যাথমেটিক্যাল টুলসটা ব্যবহার করি, সেটাকে বলা হয় বিগ ওমেগা। আমরা এভারেজ কেস প্রকাশ করার জন্য আমরা যে নোটেশনটা ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে বিগ থিটা। এবং ওয়ার্স্ট কেস প্রকাশ করার জন্য আমরা যে নোটেশনটা বা ম্যাথমেটিক্যাল টুলসটা ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে বিগো। এবং আপনারা দেখবেন ইন জেনারেল আপনারা বিগোটার সাথে বেশি পরিচিত, আপনাকে যখনই কমপ্লেক্সিটি বলা হচ্ছে, আপনি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে বিগোটা ইউজ করতেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কেন আমরা বিগোটাকে বেশি সময় দেখতেছি, বা ইন জেনারেল বা কমনলি আমরা বিগোটাকে ইউজ করতেছি, কেন ওমেগা এবং থিটাকে সেভাবে আমরা জেনারেল ফরম্যাট গুলোতে কম দেখে থাকি? আনসার দেন এনিওয়ান। সো প্রশ্ন কিন্তু এভাবেই আসতে পারে আপনাকে। হ্যাঁ, এখন যেটা আমরা দেখি যে বিগো নোটেশন আমরা কখন বলবো সেগুলোকে বিগো, এখানে এটা যেহেতু ম্যাথমেটিক্যাল টুলসে আসছি বা এটাকে ইউনিভার্সাল একটা ফরম্যাটে নিয়ে আসছি, এক্ষেত্রে একটা ডেফিনেশন আছে। অর্থাৎ আমরা একটা যদি ফাংশন এফ অফ এন, একটা ফাংশনকে ধরি, ফাংশন অফ এন, সেক্ষেত্রে সেটাকে আমরা বিগ অফ ফাংশন অফ জিএন বলতে পারবো ইফ এন্ড অনলি ইফ, আই ডাবল এফ এর দ্বারা এটাই বোঝাচ্ছে, ইফ এন্ড অনলি ইফ যদি সেটা বিলং করে পজিটিভ কনস্ট্যান্ট। অর্থাৎ আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালু গুলা, অর্থাৎ আমাদের যে এন জিরো প্রথম ইনিশিয়াল ভ্যালু, এবং আমরা যে ফাংশন অফ জিএন এর সাথে যে কনস্ট্যান্ট ভ্যালুটা পাবো, সেই কনস্ট্যান্ট ভ্যালু দুইটাই যদি পজিটিভ হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে যদি ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশনটা ফিল আপ করে, এই কন্ডিশনটা কি, যে ফাংশন অফ এন অলওয়েজ ছোট হবে সি ইনটু ফাংশন অফ জিএন। সি মানে হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুর সাথে ফাংশন অফ জিএনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, এবং এটা যদি অলওয়েজ বড় হয় ফাংশন অফ এন থেকে, তাইলেই কেবল আমরা ফাংশন অফ এন এর কমপ্লেক্সিটিকে বিগ অফ ফাংশন অফ জিএন দ্বারা প্রকাশ করতে পারবো। এবং এক্ষেত্রে ফর অল বলা হচ্ছে যে এন এর মান, এন মানে কিন্তু আপনার ওই যে ইনপুটের ভ্যালুগুলা, সেটা হচ্ছে তার ভ্যালুগুলা এন জিরো থেকে বড় হতে হবে এবং সমান হতে পারে। এখন এই জিনিসটা দ্বারা আসলে কি বুঝাইছে, এখন এই জিনিসটা মানে বুঝার জন্য আপনি পরের স্লাইডটা যদি একটু খেয়াল করেন, এই এক্সাম্পলটা, তাহলে আপনার জন্য জিনিসটা বুঝতে সহজ হবে। ধরেন
আপনার এখানে দেয়া আছে 3n + 2, এটা হচ্ছে একটা ফাংশন। এখন এই ফাংশনকে যদি আপনি কমপ্লেক্সিটিটাকে বিগ ও দ্বারা প্রকাশ করেন, তাহলে বিগ অফ n, তাহলে এই বিগ অফ n দ্বারা প্রকাশ করতে হলে এটাকে আপনার প্রুফ করতে হবে যেটা আদৌ বিগ অফ n হলো কিভাবে। এখন কিভাবে হলো সেটার জন্য আপনাকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। এখন এখানে কি বলছে খেয়াল করেন, এই যে প্রথম অংশ এটা হচ্ছে ফাংশন অফ fn। সো আমরা আচ্ছা, এখানে যে ফাংশন অফ fn এখানে দেয়া আছে, এটা হচ্ছে আমার প্রথম অংশটুকু 3n + 2, এবং বিগ অফ gn, gn মানে হচ্ছে ফাংশন অফ g, যেটা এটা মানে হচ্ছে আপনার n শুধু দেয়া এখানে। এখন আমাকে প্রুফ করতে হবে এই ডেফিনেশন অনুযায়ী যে 3n + 2 এইটা অলওয়েজ ছোট হবে অথবা সমান হবে কনস্ট্যান্ট ইনটু n। এই যে এই লাইনটা আমি এখান থেকে নোটেশনটা অন করে দেই, একটু খেয়াল করে একটা বুঝেন, তাহলে বাকিগুলো আমাকে আর আপনাকে বোঝানো লাগবে না, নিজে থেকে বুঝে যাবেন। সো এটাকে আমরা ধরতেছি হচ্ছে ফাংশন অফ f, এবং এই যে বিগ অফ n এর মধ্যে যেটা দেয়া সেটাকে আমরা বলতেছি ফাংশন অফ g, এবং এই g এর সাথে যদি আমরা একটা কনস্ট্যান্ট কে মাল্টিপ্লাই করি এই শর্ত ফুলফিল করার ক্ষেত্রে, তাহলে এটা দাঁড়াবে c ইনটু n, আর এটা হচ্ছে আমাদের ফাংশন অফ f। অর্থাৎ এই কন্ডিশনটা আমরা এখন ট্রু করতে হবে। যদি এটাকে আমরা ট্রু করতে পারি তাহলেই আমরা বলবো যে এটা ঠিক আছে। এখন এটা ট্রু করার জন্য আমার আননোন ভ্যালু কি কি আছে? আমার কাছে এখানে আননোন ভ্যালু আছে হচ্ছে c এবং n, এই দুইটার ভ্যালু আমরা জানি না। এখন প্রথমে আপনি কনস্ট্যান্টের ভ্যালুটা ফিক্স করেন, এবং এই ফিক্স করার ক্ষেত্রে বা প্রুফ করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফর অল যেটা বলা হচ্ছিল, যেমন আমরা যদি ডেফিনিশন একটু যাই, এই যে এখানে ফর অল n এর মান সবগুলা বড় হতে হবে, সমান হতে হবে n0। n0 মানে হচ্ছে আপনার ইনপুটের স্টার্ট ভ্যালুটা, এখানে n0 মানে হচ্ছে 0 বোঝাচ্ছে না, স্টার্ট প্রথম যে ভ্যালু পিক করবেন এটার পরবর্তী যত ভ্যালু আছে সবগুলা ভ্যালুর জন্য এটা ট্রু করতে হবে আমাকে। এখন আমরা যদি এই জায়গায় আসি, আপনি ধরেন c এর মান যদি 1 ধরেন ফর এক্সাম্পল, তাহলে c এর মান যদি 1 ধরেন তাহলে আপনি এখানে কি লিখতে পারবেন? আমরা যদি ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি তাহলে 3n + 2, আমাদের এখানে শর্তটা হচ্ছে আমাদের এখানে শর্তটা হচ্ছে যে এটা মানে প্রুফ করতে হবে c মানে 1 1 মানে হচ্ছে n শুধু দিব, এটাকে আমার প্রুফ করতে হবে। এখন এটা কি আদৌ পসিবল? এটা কি জীবনে ট্রু হবে? n এর মান যদি আপনি 1 2 3 4 5 যাই ধরেন না কেন, দিন শেষে কিন্তু এই পাশটা বড় হবে না। n এর মান যদি 1 ধরেন বা n এর মান ধরেন 5 ধরলাম, তাহলে এই পাশে আসবে 3 5 15 + 2 মানে 17 আসবে, এই পাশে আসবে 17, আর এই পাশে আসবে হচ্ছে 5। এটা কি ট্রু হবে? আদৌ না, আপনি কখনো ট্রু করতে পারবেন না। সো আমরা যদি এখন c এর মান n না ধরে মানে 1 না ধরে যদি 2 ধরি, তাহলে আমরা এই পাশে পাবো কি, c এর মান 2 ধরলে এখানে পাবো 2n। এবার যদি আপনি n এর মান 1 2 3 4 5 যাই ধরেন না কেন, তারপরেও কিন্তু এটাকে আপনি ট্রু করতে পারবেন না, কারণ এই পাশে কিন্তু 3n। সো n এর মান যদি আপনি 5 ধরেন, 10 ধরেন, 100 ধরেন, 1000 ধরেন, যেটাই ধরেন না কেন, এদিকে 3 মাল্টিপ্লাই হবে, এদিকে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে এই পাশটা তো কখনো বড় হবে না, ইভেন সমান হওয়ারও সুযোগ নেই। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি c এর মান যদি আমরা 3 ধরি তাহলে আমরা কোনো কিছু দ্বারা প্রুফ করতে পারতেছি না, মানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না। আমরা যদি c এর মান 3 ধরি, এটা আরো অন্য একটা রুলস আছে, আমি আগে ভেঙে ভেঙে আপনাকে দেখাচ্ছি। এবার c এর মান যদি আপনি 3 ধরেন, তাইলে দেখেন এবারও কিন্তু আপনি কোনো অবস্থাতেই ট্রু করতে পারবেন না, কারণ আপনি n এর মান যাই ধরেন তার সাথে 3 মাল্টিপ্লাই হবে এই পাশে, আর এই পাশে 3 মাল্টিপ্লাই হওয়ার সাথে তার সাথে 2 এড হয়ে যাবে, তাহলে এটা অলওয়েজ বেশি থাকবে স্যার। এটা অলওয়েজ বড় থেকে যাবে। তার মানে এই কন্ডিশন আপনি c এর মান যদি 3 ধরেন তাও আপনি প্রুফ করতে পারবেন না। তাইলে আপনার কাছে এবার যদি পরের অপশনে যাই, এবার c এর মান যদি আমরা 4 ধরি, এবার হচ্ছে আমাদের কাছে একটা পসিবিলিটি আসবে যে এই পাশটাকে আমরা বড় প্রুফ করতে পারবো। আচ্ছা, তো আমরা c এর মান 4 ধরলাম, এই এখানে লেখা আছে ইফ উই টেক c ইকুয়াল টু 4। 4 ধরার পরে এবার যদি আমরা n এর মান 1 ধরি, তাহলে কি করবে? n এর মান যদি 1 ধরেন তাহলে আপনার এই পাশে আসবে 3 + 2 = 5, আর এই পাশে আসবে হচ্ছে 4। কন্ডিশন কি ট্রু হইলো? না। অর্থাৎ আমাদের n এর মান যদি আমরা 1 ধরি, আমরা কন্ডিশনকে ট্রু করতে পারতেছি না, বাট n এর মান যদি আমরা 2 ধরি, তাহলে এই পাশে আসবে 3 × 2, 3 মানে 3 × 2 হলে 6 + 2, এদিকে আসবে আমাদের 8। এবার খেয়াল করেন n এর মান 2, তাহলে 4 × 2, আপনি এদিকে পাচ্ছেন হচ্ছে 8। কন্ডিশন কিন্তু এবার ট্রু হয়েছে। সো n এর মান 2 হলে আপনার কন্ডিশন ট্রু।
এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে শর্তে ছিল এই যে ফর অল এন এর মান n0 থেকে বড় হতে হবে। এখন n0 যদি আমরা 2 ধরি, ধরেন n এর 0 মান, এটার মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 এর বড় যে কোনো ভ্যালু আমরা ধরি না কেন, 3 4 5 6 7 আপনি যে ভ্যালু ধরেন না কেন, তার জন্য এই কন্ডিশনটা ট্রু হবে। ঠিক আছে না? বুঝতে পারছেন? জি স্যার। আদৌ কি বুঝছেন নাকি বুঝেন নাই? অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে না। দেবশ্রী সরকার, জি স্যার বুঝছি। দেবশ্রী সরকার আচ্ছা, আচ্ছা আমি রেকর্ড পজ দিই। আচ্ছা, সো অ্যালজেব্রাতে যারা হচ্ছে একটু ভালো তারা এটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আপনি হচ্ছে দুই পাশ থেকে n কিউ কে এক পাশে এনে আপনি ক্রস চেক দিয়ে সেখান থেকে একটা ইন্টিজার ভ্যালু বের করতে পারেন। এটা একটা ওয়ে। আর যারা হচ্ছে এত মানে এইভাবে সলভ করতে পারেন না, তারা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করে কাজ করতে হবে। সো সেক্ষেত্রে আপনি এখানে যদি প্রথমে 1 ধরেন, এটা একটু বেশি টাইম কনজিউমিং হবে, বাট আপনি যদি অ্যালজেব্রাতে একটু উইক থাকেন সেক্ষেত্রে আপনার কাছে এটাই একটা ওয়ে। সো এখানে হচ্ছে আপনার 1 যদি ধরেন সি এর মান, তাহলে আপনি পাবেন 2n স্কয়ার, এদিকে পাবেন শুধু n কিউব। যদি n স্কয়ার এদিকে পান, এদিকে n কিউব পান। এবার n এর মান 1 ধরেন, আপনি প্রথমে দেখেন সি এর মান ঠিক করছেন, তো আমরা সি এর মান 1 ঠিক করলাম আপাতত। সি এর মান যদি 1, সি এর মান 1 আর এন এর মান 2 হলে তো স্যার আমাদের কন্ডিশন 2। আমরা যাচ্ছি ওই পাশে, তাই দেখি। তো প্রথমে আমরা এই দুইটা একটু ডিটেইলস বোঝাচ্ছি এই কারণে, যাতে এই এক্সাম্পল গুলা বাকিগুলোর ক্ষেত্রেও আছে, আপনার বিগ থিটার ক্ষেত্রে সেম এক্সাম্পল, একটা ভালো করে বুঝলে ওগুলা খুব ইজিলি ধরতে পারবেন। এখানে দেখেন 2n স্কয়ার, তো আমরা 2n স্কয়ার এই পাশে দিলাম, মানে 2n কিউব আমরা লিখতেছি। আর এই পাশে c এর মানে যেহেতু 1, তাহলে 1 এর লেখার দরকার নেই, শুধু n কিউব আমরা পাচ্ছি। সো এবার হচ্ছে আমরা n এর মান বসাবো। n এর মান যদি আপনি 1 ধরেন, কি দেবশ্রীর কি আজকে নেটে এত সমস্যা করতেছে? তো প্রচুর আসা যাওয়ার মধ্যে আছে। আচ্ছা, সো n এর মান যদি আমরা এখানে 1 ধরি, তাহলে আমরা এই পাশ থেকে পাবো হচ্ছে 2, আর এই পাশ থেকে পাবো হচ্ছে 1। তাহলে এই পাশ থেকে 2, এই পাশ থেকে যদি 1 পাই, কন্ডিশন কি ট্রু হয়? না স্যার। কন্ডিশন ট্রু হয় না। সো আমরা সি এর মান 1 ধরলেও n এর মানের কারণে এটা প্রুফ করতে পারি নাই। তাহলে n এর মান যদি আমরা 1 ইনক্রিজ করি, অর্থাৎ n এর মান যদি আমরা 2 ধরি, তাহলে এই পাশে পাবো হচ্ছে 4 ইনটু 2, মানে হচ্ছে আমরা 8 পাবো। আর এই পাশে পাবো হচ্ছে 2 কিউব, এই পাশে আমরা 8 পাবো। সো এটা ট্রু হচ্ছে। এখন কথা হচ্ছে এটা ট্রু হওয়ার পর পরের ভ্যালুটা ট্রু হচ্ছে কিনা, কারণ ফর অল এটা আমাকে এনশিওর করতে হবে। এখন n এর মান 2 এর পর যদি আমরা 3 ধরি, সেক্ষেত্রে দেখি এখানে আমরা পাবো হচ্ছে 8 ইনটু 2, তাই না? n এর 18 মান, আর 27 স্যার। n এর মান 3, 3 3 9, এবং আচ্ছা 18, এদিকে আমরা 18 পাবো। আচ্ছা, এই পাশে পাবো হচ্ছে কত, 27। n এর মান 3 ধরলাম, 3 কিউব, 3 কিউব মান তো 27। সো কন্ডিশন ট্রু হচ্ছে। সো দ্যাট মিন্স আপনি এরকম দুইটা ট্রাই করতে পারেন, করার পর আপনি যখন নিশ্চিত হবেন যে n এর মান 2 এর পর সবগুলা বড় ভ্যালুর জন্য এটা সত্য হবে, আপনি তখন এটাকে প্রুফ করতে পারেন। যেটা এখানেই বলা আছে যে c এর মান যদি আমরা 1 ধরি এবং ফর অল n এর মান 2 থেকে বড় হবে, তো 2 এর বড় যে ভ্যালু নেই না কেন বা 2 ইকুয়াল টু নেই না কেন, সেক্ষেত্রে আমার এই কন্ডিশনটা ট্রু হবে যদি আমার c এর মান 1 ধরি। বুঝা গেছে এটুকুর কাজ? জি স্যার। কারা কারা বুঝছেন হ্যান্ড রেজ করেন। তো আমরা এখানে হচ্ছে আপনার কনফিউশনের জায়গা যে n এর মান আমরা কত ধরলে আমার এই কন্ডিশনটাকে ট্রু করা যাবে। এখন n এর মান কত হবে সেটা কিন্তু আপনাকে বেস ভ্যালু ধরে দিতে হবে। বেস ভ্যালু মানে হচ্ছে n0, অর্থাৎ n0 থেকে বড় সবগুলা, মানে আপনি n0 এর এমন একটা মান ধরবেন যেই মানের পরবর্তী সবগুলা ভ্যালুর জন্য এইটা ট্রু হবে। এখন n0 এর মান যদি আপনি 1 ধরেন, তাহলে 1 2 3 4 সবগুলা। যদি n0 মান আপনি 5 ধরেন, তার মানে 5 থেকে শুরু করে তার পরবর্তী সবগুলা ভ্যালুর জন্য এটা ট্রু করতে হবে। কোনো একটা ভ্যালুর জন্য যদি এটা ফলস হয়, তাহলে পুরোটাই ফলস। বুঝা গেছে? এই জন্য এই যে এটা সাংকেতিক চিহ্ন, এটাকে হচ্ছে ফর অল বোঝায়। এবং এখানে যেহেতু ইফ এন্ড অনলি বলা আছে, দ্যাট মিন্স আপনি কোনো নেগেটিভ ভ্যালু ধরতে পারবেন না। সি এর মান হবে পজিটিভ, n0 মান সেটাও হবে পজিটিভ। এখন বুঝছেন? জি স্যার। আচ্ছা, সো আমরা এটাই বের করার ট্রাই করছি। এবং এটাকে যদি কিভাবে মানে এই
ফাংশনটা কি ব্যাখ্যা করতেছে সেটা হচ্ছে বেসিক্যালি এটা বলতে চাচ্ছে যে ফাংশন অফ fn ইকুয়াল টু ফাংশন অফ gn, যেটা এটা বোঝাচ্ছে যে ফাংশন অফ gn যেটা অ্যাসিম্পটেটিক আপার বাউন্ডটা বোঝাচ্ছে, আপার বাউন্ড বলতে হচ্ছে ওর্স কেস বোঝাচ্ছে অফ ফাংশন অফ fn, অর্থাৎ ফাংশন অফ fn এর আপার বাউন্ডের রেজাল্ট কি আসবে সেটা দ্বারা বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনি ফাংশন অফ fn এর মান সেটা ফাংশন অফ gn থেকে খুব স্পিডি না, এটাই আর কি। n এর মান যত বাড়বে সেই আলোকে fn এর মান ততটা চেঞ্জ হবে না। স্যার উপরে উল্টাই দিয়ে কি বোঝানো হয়েছে? উল্টাই হচ্ছে বিলং করে, মানে এটা হচ্ছে যে এক্সিস্ট করে, ঠিক আছে। অর্থাৎ আপনার c এবং n0 এই দুইটার মান পজিটিভ কনস্ট্যান্টের মধ্যে বিলং করতে হবে, পজিটিভ কনস্ট্যান্টের বাইরে কিছু হতে পারবে না। সো উল্টা ই দ্বারা কার্লি ই অনেকে এটাকে বলে, সো এটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে বিলং করে, ঠিক আছে, বিলংস টু বা এক্সিস্ট টু। ওকে, আচ্ছা আমরা জি স্যার। আচ্ছা, সো যাক এটুকু আশা করি ক্লিয়ার। এবার আমরা যদি সামনে আগাই সেক্ষেত্রে আপনি দেখেন এখানে এক্সপ্লেন করে এটাই বোঝানো হয়েছে, এখানে আমরা যা বুঝলাম এটুকুই। সো আশা করি এটা নিজেরাই পড়লেই বুঝবেন। আমরা এবার চলে আসি হচ্ছে বিগ ওমেগা। বিগ ওমেগা মানে কি বলছিলাম যে এটা হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেস মানে হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড বোঝাবে। লোয়ার বাউন্ডের ক্ষেত্রে শর্ত কন্ডিশন এভরিথিং সেম, জাস্ট একটা জায়গায় ভিন্ন। এই ভিন্নটা হচ্ছে এই জায়গায় আপনি এইখানে যদি একটা চেঞ্জ নিয়ে আসেন। আমরা এতক্ষণ প্রুফ করতে চাইছিলাম যে ফাংশন অফ fn এটা হচ্ছে স্মল আর c ইনটু ফাংশন অফ gn এটা হচ্ছে বিগার। এতক্ষণ প্রুফ করছি ওর্স কেসের ক্ষেত্রে, বাট বিগ ওমেগা বা বেস্ট কেস যেহেতু ওর্স কেসের উল্টো, সেখানে আমরা জাস্ট হচ্ছে কন্ডিশনটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আর ইকুয়াল টু চিহ্নটা কেন আসছে, কারণ আমরা যে বাউন্ড লিমিট করার ক্ষেত্রে আমরা কিন্তু দুইবারই আমরা দেখবেন আপনি যে n এর মানটা, n কিন্তু আপনার বেস্ট কেসেও আছে ওর্স কেসেও আছে, আবার স্পেসিফিক্যালি n মানে এভারেজ বাউন্ড বোঝায়। সো আপনার জন্য ইকুয়াল টুটা থাকবে। সো ইকুয়াল টু যদি থাকে সেক্ষেত্রে এটা যদি আমরা ফাংশন অফ fn টাকে বড় প্রুফ করতে পারি তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে বেস্ট কেস, অর্থাৎ এটা লোয়ার বাউন্ড বোঝাবে। এবং ডেফিনেশন ব্যাখ্যা এভরিথিং আগেরটার মতো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই যে আগের এক্সাম্পলটাই এখানে আপনি দেখেন আমরা প্রুফ করার ট্রাই করছি যে c এর মান কত হলে ফর অল n এর মান এর জন্য এটা প্রুফ হবে। তো যেমন আমরা যদি c এর মান 3 ধরি তাইলে আমরা n এর মান যাই দেই না কেন, 1 থেকে শুরু করে যে কোনো পজিটিভ ভ্যালু দেই না কেন, সেক্ষেত্রে অলওয়েজ এই পাশটা বড় হবে এবং এই পাশটা ছোট হবে। এবং এখানে একটা বেস্ট কেস এবং ওর্স কেস, অর্থাৎ আপনার বিগ ওমেগা এবং বিগ ও এই দুইটার c এর মান ধরার ক্ষেত্রে একটা আপনার রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা হচ্ছে এরকম, বা সহজ নিয়ম যদি আমি বলি, c এর ক্ষেত্রে আপনাকে বিগ ওমেগার ক্ষেত্রে আপনাকে কি প্রুফ করতে হচ্ছে? বিগ ওমেগার ক্ষেত্রে প্রুফ করতে হচ্ছে যে c এর মান কনস্ট্যান্টের সাথে g অফ n মাল্টিপ্লাই করে যেটা পাবেন সেটা ছোট হতে হবে আপনার ফাংশন অফ n থেকে, খেয়াল করেন। অর্থাৎ এই পাশ থেকে এই পাশটা ছোট হতে হবে। সো এক্ষেত্রে আপনি c এর এমন একটা মান ধরবেন যে মানের পরবর্তী, মানে এই মানের বড় কোনো ভ্যালু ধরলে এটা আপনি প্রুফ করতে পারবেন না। অর্থাৎ c এর মান দেখেন আপনি যদি 1 ধরেন এটা প্রুফ হবে, c এর মান যদি 2 ধরেন তাও কিন্তু এটা প্রুফ করা যাবে, c এর মান যদি 3 ধরেন তাও এটা প্রুফ করা যাবে। বাট c এর মান যদি 3 থেকে বড় 4 এ যান, 4 এ গেলেই কিন্তু এটাকে আর প্রুফ করা যাবে না। তখন ফর অল এই কন্ডিশনটা প্রুফ করতে পারবেন না, একটা ভ্যালুর জন্য প্রুফ করতে পারবেন। c এর মান যদি আপনি 4 ধরেন এবং n এর মান 1 ধরেন তাই এটা আপনি ট্রু হচ্ছে, বাট এর পরবর্তী ভ্যালুগুলোর জন্য এটা ট্রু হচ্ছে না। সো যে কারণে c এর মান 3 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, যার পরে কোনো ভ্যালু ধরলে এটাকে আমরা এই বিগ ওমেগার জন্য প্রুফ করতে পারবো না। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন বিগ ওমেগা যেহেতু কনস্ট্যান্টের মান স্মলার প্রুফ করতে হয়, এজন্য আমরা কনস্ট্যান্টের বিগার মানটা ধরবো, যে এই মানের পরে কোনো মান ধরলে আর এটাকে প্রুফ করা যায়। উল্টো হচ্ছে আপনার বিগ ও এর ক্ষেত্রে। বিগ ও এর ক্ষেত্রে যেহেতু আমরা প্রুফ করতাম, তো বিগ ও এর ক্ষেত্রে আমরা প্রুফ করতাম হচ্ছে এই পাশটা এরকম 3n + 2, এইটা হবে ছোট, কনস্ট্যান্টের মানটা হবে বড়। তো এই কনস্ট্যান্টের মান যেহেতু বড় প্রুফ করতে চাচ্ছি, তাহলে আপনি কনস্ট্যান্টের এমন স্মলার মান ধরবেন যার থেকে ছোট মান ধরলে আপনার এটাকে প্রুফ করা যাবে।
আশা করি বুঝতে পারছেন। সরি, যার থেকে বড় মান ধরে এটা প্রুফ করা যাবে না, এখানে স্মলার ভ্যালুটা দরকার। সি হচ্ছে ওমেগার ক্ষেত্রে স্মলার ভ্যালু সি এর আসবে, আর ওমেগা সরি ও এর ক্ষেত্রে স্মলার ভ্যালু আসবে, আর ওমেগার ক্ষেত্রে গ্রেটার ভ্যালু আসবে। এটা মানে কি বুঝতে পারছেন? রেসপন্স নাই, সবাই জি ঘুমিয়ে স্যার, গেছে। বুঝলাম। উল্টাটা হবে আর কি। মানে আপনি সি এর মান ধরার সময় আপনি এই কনসেপ্টটা খেয়াল রাখবেন। আপনি এখানে 1 ধরে প্রুফ করলে কিন্তু হবে না। 1 ধরে যদি আপনি প্রুফ করেন ইজিলি প্রুফ হয়ে যাবে, কিন্তু 1 এর থেকেও সি এর একটা বড় ভ্যালু আছে যেটা দ্বারা প্রুফ করা পসিবল। তো আপনি হাইয়েস্ট ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা ইয়ে করতে হবে। ম্যাক্সিমাম ভ্যালুটা ধরবেন। আর এটার ক্ষেত্রে আপনি ও এর ক্ষেত্রে আপনি সি এর মান লোয়েস্টটা ধরবেন। কেন লোয়েস্টটা আশা করি বুঝে গেছেন, ঠিক আছে? বাদ বাকি এভরিথিং সেম। এখানে অপারেশন সব একইভাবে চালাবেন। এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, সেটা সলভ করে নেবেন। আমি এটাকে হোম টাস্ক হিসেবে আপনাদের দিয়ে দিব। দেন বিগ থিটা আসছে এটা। সো বিগ থিটার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এভারেজ কেস, মানে এভারেজ বাউন্ড বা এক্সাক্ট বাউন্ড, অর্থাৎ এটা এক্সাক্ট পয়েন্ট বোঝাবে। তো এক্সাক্ট পয়েন্ট মানে কি, আপনার লোয়ার আপার দুইটার মাঝামাঝি একদম এক্সাক্ট পয়েন্টে থাকতে হবে। দ্যাট মিন্স আপনি লোয়ার বাউন্ডও জানেন, আপার বাউন্ডও জানেন, মাঝখানের পয়েন্ট। সো এই ক্ষেত্রে আপনি দেখেন ফাংশন অফ এফ এনটাকে আমরা এমন একটা পয়েন্টে রাখতেছি যার থেকে ছোট হবে কনস্ট্যান্ট 1 ইনটু ফাংশন অফ জিএন, এবং যার থেকে বড় হবে কনস্ট্যান্ট 2 ইনটু ফাংশন অফ জিএন। অর্থাৎ আমরা এখানে দুইটা কনস্ট্যান্টকে নিয়ে আসছি। এতক্ষণ শুধু একটা কনস্ট্যান্ট দিয়ে প্রুফ করতে চাইছি, কিন্তু যেহেতু বিগ থিটা এক্সাক্ট বাউন্ড বোঝাচ্ছে, মিড পয়েন্ট বোঝাচ্ছে, সো এজন্য আমরা দুইটা কনস্ট্যান্ট নিয়ে আসছি। এবং দুইটা কনস্ট্যান্টের ক্ষেত্রে আপনার প্রথম কনস্ট্যান্টের এমন একটা মান ধরবেন যেটা থেকে ফাংশন অফ এফ এন অলওয়েজ বড় হবে, এবং আরেক পাশে আপনি কনস্ট্যান্ট 2 এর এমন একটা মান ধরবেন যেই মানের থেকে অলওয়েজ ফাংশন অফ এফ এনটা ছোট হবে। অর্থাৎ বিগ ওমেগা এবং বিগ ও, এই দুইটার মাঝখানের কম্বিনেশন হচ্ছে এটা, ও দুইটা মিলিয়ে আমরা এটা বানাচ্ছি। বুঝা গেছে? এক্সাম্পল এখানে একইটা, এই যে আগের এক্সাম্পলটাই দেয়া, এবং সেক্ষেত্রে আমরা দুইটা কনস্ট্যান্ট ধরবো। একটা কনস্ট্যান্ট দ্বারা প্রুফ করবো যে কনস্ট্যান্ট 1 থেকে এটা হচ্ছে বড় হবে, আর কনস্ট্যান্ট 2 এর সাথে n মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা থেকে এটা ছোট হতে হবে। সো এখানে এটা দেয়া আছে, আগের কনসেপ্টের কম্বিনেশন হচ্ছে এটা। তো এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে স্লাইডে মেনশন করা নাই, মানুষ আপনাকে পরীক্ষা প্রশ্ন করা হতে পারে, যেটা হচ্ছে যে আপনার এতক্ষণ আমরা দেখে আসলাম বিগ ওমেগা বিগ থিটা, বিগ দেখে আসছি মানে ক্যাপস লক দেখে আসছি। এখন যদি আমরা আপনাকে এরকম প্রশ্ন করি যে স্মল ওমেগা বলতে কি বোঝায়, বা স্মল থিটা বলতে কি বোঝায়, স্মল ও বলতে কি বোঝায়, এক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট মাথায় রাখবেন, এই যে ইকুয়াল টু চিহ্ন এটা যদি থাকে তাহলে সেটাকে বিগ ও বলা হয়, আর যদি এটা না থাকে তাহলে সেটাকে স্মল বলা হচ্ছে। বাদ বাকি এভরিথিং সেম। তো এই ছিল মোটামুটি আপনাদের অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে আলোচনা। এরপরে আমাদের এবার ছিল কমপ্লেক্সিটি কিভাবে আমরা ফাইন্ড আউট করব একটা কোড স্নিপেট থেকে, সেটা। ওকে, তো আমরা এখন দেখব যে কমপ্লেক্সিটি ফাইন্ড করার কিছু স্ট্র্যাটেজি। যেমন যদি কোনো একটা কোড স্নিপেট থাকে, সেই কোড স্নিপেট বা প্রোগ্রামের একটা অংশ থেকে আমরা কিভাবে সেই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে পারি। ধরেন প্রথমে একটা স্ট্র্যাটেজি দেয়া আছে যেখানে যদি কোনো সিঙ্গেল স্টেটমেন্ট থাকে, সেই সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে তার কমপ্লেক্সিটি হবে কনস্ট্যান্ট ভ্যালু, মানে বিগ অফ 1 হবে। বাট সেখানে যদি লুপ থাকে, লুপ থাকলে আমরা বলছিলাম যে সেখানে ডিফারেন্ট কিছু চলে আসবে। সো লুপের ক্ষেত্রে এই লুপটা যে কয়টা স্টেপ হচ্ছে রান করবে তার কমপ্লেক্সিটি ঠিক তত হবে। এখন লুপ যেহেতু ফিক্সড না, আমরা গত ক্লাসে বলে আসছিলাম যে লুপ এটা হচ্ছে ইনপুটের সাইজের উপর ডিপেন্ড করবে। সো ইনপুট সাইজকে যদি আমরা এর দ্বারা প্রকাশ করি বা একটা নাম্বার দ্বারা, তাহলে ওইটাই হবে আলটিমেটলি আমাদের কমপ্লেক্সিটির প্রকাশ করার একটা মানে টুলস। সেক্ষেত্রে আমাদের যদি এরকম একটা কোড দেয়া থাকে, তাহলে এই কোডের কমপ্লেক্সিটি আমরা ক্যালকুলেট করলে প্রথমটা হচ্ছে বিগ অফ 1, পরের লাইনটা যেটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট, তাহলে এটা হবে একটা বিগ অফ 1, এবং থার্ড যে লাইনটা সেটা যেখানে লুপ আমরা দেখতে পাচ্ছি। তো লুপের ক্ষেত্রে আমরা গত ক্লাসে ডিটেইলস আলাপ করে বলছিলাম যে লুপে একটা স্টেপ বেশি কাজ করে, কারণ তাকে কন্ডিশন চেক করতে হয়। যদি ফলস হয় তাহলে সে কিন্তু ভিতরে প্রবেশ না করে, মানে লুপে ইন না হয়ে সে লুপ থেকে আউট হয়ে যায়। তো এই যে কন্ডিশন চেক করতেছে ফলস হওয়ার সময়ও, এজন্য তাকে একটা স্টেপ বেশি কাজ করতে হয়। তো এই জন্য লুপের এখানে আমরা দিলাম n+1 কমপ্লেক্সিটি। n হচ্ছে আমাদের ইনপুট সাইজ, ওই লুপটা হচ্ছে n এর মান যদি 100 হয় বা 1000 হয়, যেটা হবে সেই অনুযায়ী আমাদের লুপ সংখ্যা চলতে থাকবে।
এন্ড দেন এই লুপের ভিতরে যে স্টেটমেন্ট গুলা, এগুলো যেহেতু একটা সিঙ্গেল স্টেটমেন্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এখন এই কনস্ট্যান্ট স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট করবে এই লুপের উপর বেস করে। দ্যাট মিন্স লুপ যদি n+1 সংখ্যক বার এক্সিকিউট করে, তাহলে তা থেকে একটা স্টেপ কম এই হচ্ছে ভিতরের স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার সুযোগ পাবে। তো সেক্ষেত্রে ভিতরের যে আমাদের স্টেটমেন্টটা, বডিতে যে স্টেটমেন্টটা দেয়া আছে লুপের, সেটা হচ্ছে big O n পর্যন্ত রান করবে। সো এটা ছিল আমাদের বেসিক এক্সাম্পল। এখন এই জায়গা থেকে যদি আমরা আরেকটা অ্যালগরিদম দেখি, ধরেন এই জায়গাতে দেয়া আছে যেখানে আপনার লুপের মধ্যে লুপ, যেমন প্রথমে যে একটা লুপ দেয়া আছে i = 1, এটা হচ্ছে n পর্যন্ত চলবে, এবং এই লুপ একবার ট্রু হলে বা একটা ইটারেশনের জন্য তার ইনসাইডে প্রবেশ করে সেখানে আবার আরেকটা লুপ পাচ্ছে, এবং সেই লুপটা হচ্ছে এখানে n সংখ্যকবার থাকলে ওইটা n সংখ্যকবার এক্সিকিউট করবে। দেন হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম যে লুপের মধ্যে যদি লুপ থাকে, ইনসাইড নেস্টেড লুপ যেটাকে আমরা পরিচিত, সেই নেস্টেড লুপের ক্ষেত্রে এই যে ভিতরের যে লুপটা, এই লুপটা কিন্তু বাইরের লুপের একটা স্টেটমেন্টের জন্য এটা তার n টাইমস এক্সিকিউট হবে। সো বাইরের লুপটা হচ্ছে যদি big O হয় এবং ভিতরের লুপ সে নিচে যদি big O হয়, তাহলে বাইরের একবারের ট্রু হওয়ার জন্য ভিতরেরটা হচ্ছে n সংখ্যক বার এক্সিকিউট করবে। দ্যাট মিন্স বাইরেরটা n সংখ্যক বার এক্সিকিউট হলে ভিতরেরটা n টাইমস এক্সিকিউট হবে। দ্যাট মিন্স আমরা এই যে ইনসাইড লুপটা, এই লুপের কমপ্লেক্সিটি আমরা পাচ্ছি n²। সো বাইরেরটা পাচ্ছি আমরা n big O এবং ভিতরের লুপটা পাচ্ছি big O n²। এখন এখানে big O হলো কেমন সেটা আমরা গত ক্লাসে বলছিলাম, বিদায় আমি আর এখানে আলোচনা করি নাই, যেহেতু কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা আগেই বলছি যে এটা হচ্ছে আমরা n এর মধ্যে ইনসার্ট এটাকে স্কিপ করে দিতে পারি, কারণ n আসলে কোন রিয়েল নাম্বারটাই বোঝাচ্ছে। সেই কারণে এখানে যখন আমরা n+1 লিখছি, আপনি এখানে বলতে পারেন যে স্যার এখানে n+1 হয় নাই কেন। n+1 আপনি দিতে পারেন, তো আলটিমেটলি n+1 মানে এটা n-ই বোঝাবে, কারণ +1 যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে n এর মধ্যেই আমরা পাবো, দ্যাটস ওয়াই আমরা এটাকে স্কিপ করতে পারি। তো এখানে আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি big O এবং এই লুপের পার্টিকুলার সে হচ্ছে big O, জাস্ট সেই লুপটা। বাট যদি আমরা এটাকে এর ইনসাইড লুপ চিন্তা করি, সেক্ষেত্রে এই লাইনের কমপ্লেক্সিটি হচ্ছে big O * big O। তো আমরা এই জায়গা থেকে কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করে পাবো হচ্ছে big O n²। এন্ড এই যে ভিতরের যে এটা যেহেতু এই ডাবল লুপের অংশ বডি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে big O n² হবে। এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এইভাবে সিম্পলিফাই করার ট্রাই করি, তাহলে এখানে আসবে আমাদের big O n প্লাস big O n²। ওকে, সো এই লুপের এই অংশটাকে আপনি আবার এখানে লিখতে পারেন, তবে লুপ লিখলে ওই তার বডির অংশটুকু না লিখলেও চলবে। এবার যদি আপনি সিম্পলিফাই করেন, সেক্ষেত্রে যেটা হাইয়েস্ট ভ্যালু, স্টেপ যেটা হাইয়েস্ট নিবে সেটাকে আপনি পিক করবেন। সেখানে যেহেতু দুইটা আছে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে n², তো সেক্ষেত্রে যেহেতু হাইয়েস্ট হচ্ছে n², সো আমরা আসলে এই জায়গা থেকে কমপ্লেক্সিটি কোর্স কেসের ক্ষেত্রে আমরা পাচ্ছি big O n²। আচ্ছা, তো এবার আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করার কিছু স্ট্র্যাটেজি দেখবো, যে স্ট্র্যাটেজিগুলোর সাহায্যে আমরা খুব সহজে কমপ্লেক্সিটি গুলা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন, শুধু লুপটাই হচ্ছে আমাদের মেইন কনসার্নের জায়গা, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে রিকার্সিভ ফাংশন। সো লুপ এবং রিকার্সিভ ফাংশনের কনসেপ্ট অলমোস্ট সেম। সো প্রথম স্ট্র্যাটেজি, আপনি যদি দেখেন আপনার লুপে সেটা হচ্ছে নরমাল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার কমপ্লেক্সিটি হবে big O n। যেমন আমরা এখানে প্রথম যদি আপনার কোন একটা কোডে এরকম অংশ থাকে ফর লুপ, যেখানে হচ্ছে i থেকে 0 থেকে শুরু হচ্ছে বা 1 থেকে বা যেটা থেকে শুরু হোক, বাট তার চেকিং বা ইনক্রিমেন্টটা হচ্ছে প্লাস প্লাস করে, অর্থাৎ প্রতিবার হচ্ছে লুপে একবার একটা ইটারেশন কমপ্লিট করবে, একটা হচ্ছে ভ্যালু বাড়বে, এরকম স্টেপ থাকলে আপনি সেক্ষেত্রে তাকে big O n বলবেন। বা যদি সেখানে হচ্ছে 10টা স্টেপ করে বাড়ে, i + = 1, অর্থাৎ প্রতিটা ইটারেশনে তার ভ্যালু 10 করে ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ প্রতিটা স্টেপ পরে 10 করে প্লাস হচ্ছে। সো দ্যাট মিন্স প্লাস হওয়া মানে হচ্ছে n/10। সো আলটিমেটলি big O n ই দাঁড়াচ্ছে, যেহেতু আমরা বলছি কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা স্কিপ করতে পারি। তো এভাবে যদি ডিক্রিমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা big O n পাই। অর্থাৎ আপনি যদি আপনার কোন একটা কোড স্নিপেটে সিম্পল একটা লুপ দেখেন, যেখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আপনি অন্য কোনো কিছু চিন্তা না করেও আপনি ডিরেক্টলি big O n বলতে পারেন। আচ্ছা, এখানে কন্ডিশনটা একটু ম্যাটার আছে, কন্ডিশনটা খেয়াল করেন, এটা কিন্তু এই কন্ডিশনটা i এর উপর ডিপেন্ড করতেছে। যদি আবার এখানে এই কন্ডিশনটা অন্য কিছু হতো, আবার ডিফারেন্ট কেস। সো কন্ডিশন, এই লুপটা হচ্ছে এই কন্ডিশনের উপর কাজ করতেছে, এবং সেক্ষেত্রে তার যে প্যারামিটার, সেই প্যারামিটারটা 1 করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হচ্ছে।
এখন যদি আমাদের এক্ষেত্রে মাল্টিপ্লাই বা ডিভাইড হয়, অর্থাৎ আমাদের লুপের প্রতিটা স্টেপে বা প্রতিটা ইটারেশন শেষে আমাদের যে প্যারামিটারটা ছিল সেটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে হচ্ছে ইনক্রিজ হচ্ছে অথবা ডিভাইড আকারে ডিক্রিজ হচ্ছে, এরকম ক্ষেত্রে আপনি লগ এন এর কনসেপ্টটা নিয়ে আসবেন। সো লগ এন এর ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন এখানে 2 দ্বারা ইনক্রিমেন্ট হচ্ছে, সো 2 দ্বারা যদি ইনক্রিমেন্ট হয় প্রতিটা স্টেপে মাল্টিপ্লাই হয়, সেক্ষেত্রে আমরা পাবো লগ 2 ভিত্তিক n, 2 বেস n পাবো। যদি এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই হয় তাহলে লগ 3 বেসড n হবে। আর ডিভাইডের ক্ষেত্রে একই রুলস, যেমন এখানে 4 দ্বারা ডিভাইড হচ্ছে প্রতিটা স্টেজে ডিক্রিমেন্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে লগ 4 বেস n পাচ্ছি আমরা। সেভাবে আপনার খেয়াল রাখবেন। যেমন আমরা বাইনারি সার্চ আপনারা পড়ে আসছেন, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কিন্তু লগ ইন হয়ে থাকে, এর কারণ হচ্ছে এটা কিন্তু সার্চ করার টাইমে প্রতিটা স্টেপে যে এটাকে স্প্লিট করে, দুইটা ভাগে ভাগ করে, সেই জন্য প্রতিটা স্টেপে স্প্লিট হচ্ছে বিধায় আমরা এটাকে লগ ইন দ্বারা প্রকাশ করতাম। আচ্ছা, এখানে একটু প্রশ্ন আছে, শুনে নেই। নাবিল বলেন। আমরা এখন হচ্ছে তাহলে থার্ড স্ট্র্যাটেজিতে যাই, যেহেতু সেকেন্ডটা ক্লিয়ার। থার্ড এর ক্ষেত্রে আপনি দেখেন, যদি আপনার ডাবল লুপ থাকে, নেস্টেড লুপ, যেটা একটু আগে এক্সপ্লেইন করে ফেলছে অবশ্য, যে নেস্টেড লুপের ক্ষেত্রে আপনার n এর পাওয়ার হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হবে। অর্থাৎ যদি আপনার ডাবল লুপ থাকে সেক্ষেত্রে হচ্ছে n স্কয়ার, যদি 3টা লুপ থাকে নেস্টেড লুপের ক্ষেত্রে, তাহলে থার্ড যে লুপটা থাকবে থার্ড লেয়ারে, সেই থার্ড লেয়ারের কমপ্লেক্সিটি হচ্ছে n কিউব। যদি এখানে আরেকটা ফোর্থ লেয়ারে আপনি আরেকটা লুপ ইনসার্ট করতেন এখানে বা অ্যাড করে দিতেন, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে n টু দি পাওয়ার 4 হতো। অর্থাৎ নেস্টেড লুপের ক্ষেত্রে একটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হতে থাকবে যত বেশি নেস্টেড লুপ বাড়বে। তবে এখানে একটু খেয়াল রাখেন, অনেক সময় অনেকে আবার হচ্ছে কনফিউজ হয়ে যান। যদি এখানে আলাদা একটা লুপ থাকতো, যে লুপটা হচ্ছে এই লুপের অংশ না, ধরেন এখানে আমরা আরেকটা ফর লুপি লিখলাম বা হোয়াইল লুপ যেটাই লিখে দিলাম, একটা ফর লুপি লিখলাম এখানে আমরা, এই ফর লুপের কিন্তু কমপ্লেক্সিটি এই বিগ অফ n টু দি পাওয়ার 4 না। এটা কিন্তু আপনি যদি বলেন যে বিগ অফ n টু দি পাওয়ার 4, তাহলে কিন্তু আপনার ভুল হবে, কারণ এই ফর লুপটা এই লুপের অংশ না। এটা হচ্ছে সে নিজেটা, মানে আপনার ইন্ডিপেন্ডেন্ট একটা লুপ, যেটা আগের লুপের উপর ডিপেন্ড করতেছে না। তো সেক্ষেত্রে এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট লুপ, তাকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করবেন। তো এটা যদি মাল্টিপ্লাই বা ডিভাইড আকারে ইনক্রিজ হয়ে থাকে, আপনি সেখানে লগ এন দিতে পারেন তাকে। সে যদি এরকম ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তাকে বিগ অফ এন ধরবেন। দেন হচ্ছে আপনি সিম্পলিফাই করার ক্ষেত্রে সবগুলাকে একসাথে করে আলটিমেটলি আপনি সিম্পলিফাই করেন, মানে এন কিউব এটা প্লাস হচ্ছে বিগ অফ এন, আলটিমেটলি বিগ অফ এন কিউব হচ্ছে আপনার কমপ্লেক্সিটি। এবং এখানে সিম্পলিফিকেশন সহজ করার স্বার্থে আপনি অনেক সময়, যেমন যদি এরকম নেস্টেড লুপ 3টা মনে করেন থাকেন, আপনি চাইলে এখানে যে বিগ অফ এন প্লাস বিগ অফ এন স্কোয়ার প্লাস বিগ অফ এন কিউব, এভাবে আপনি স্টেপ বাই স্টেপ লিখতে পারেন। তো আলটিমেটলি লিখতে যেটা দাঁড়াবে যে আপনি হাইয়েস্ট ভ্যালুটা যেহেতু পিক করবেন, সো এরকম নেস্টেড লুপের ক্ষেত্রে আপনি হাইয়েস্ট যেটা কমপ্লেক্সিটি সেটাকে আপনি আপনার সিম্পলিফিকেশন ইকুয়েশন এটা কাজ করতে পারেন, রেজাল্টে কি আসবে। আচ্ছা, সো দেন হচ্ছে আমরা ডাবল লুপের কনসেপ্ট দিলাম, যে আপনার যদি প্রোগ্রামে ডাবল লুপ বা আপনার নেস্টেড লুপ থাকে, সেক্ষেত্রে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হবে। দেন লুপের কন্ডিশন যদি এক্সটার্নাল কোন একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে, কারণ এক্সটার্নাল ভ্যালু বলতে ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, ধরেন পি এর মান হচ্ছে 0, এবং এই পি এর উপর বেস করে আপনার কন্ডিশন কাজ করতেছে। দেখেন আমরা কিন্তু এখানে ইনক্রিমেন্ট করতেছি আই কে, আই প্লাস প্লাস করতেছি, কিন্তু আই এর এই প্লাস প্লাস এর কারণে ডিরেক্টলি কিন্তু আপনার কন্ডিশন, লুপের যেটা কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু সে ইনভলভ না। কন্ডিশনে যেটা ইনভলভ পি, সেই পিটা হচ্ছে একটা এক্সটার্নাল ভ্যালু, এক্সটার্নাল এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং এটা এক্সটার্নালি এটা কাজ করতেছে। সেখানে আমাদের এরকম কেস থাকলে আমরা সেটাকে বিগ অফ রুট ওভার এন দ্বারা প্রকাশ করব এই ধরনের লুপের ক্ষেত্রে। আবার এক্সটার্নাল ভ্যালুর পাশাপাশি বিগ রুট ওভার এন আরেকটা কারণে হয়ে থাকে, যদি আমাদের কন্ডিশনে যেটা আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ভ্যালু করতেছি সেটা হচ্ছে মাল্টিপ্লাই বা ডিভাইড আকারে কাজ করে থাকে। যেমন এখানে আই ইন্টু আই, এই আই ইন্টু আই মানে কিন্তু আই এর মান আমরা চেঞ্জ করতেছি না, বাট কন্ডিশন চেকিং এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা এটা কাজ করতেছি। ফর এক্সাম্পল আই এর মান যদি 2 হয়, তাহলে কিন্তু আই এর মান এখানে 2 ইন্টু 2 মানে 4 এর সাথে সে কম্পেয়ার করে সে ইন হবে। আবার যখন ইটারেশনে আসবে তখন কিন্তু আই এর মান 4 প্লাস 1 হবে না, আই এর মান 2 প্লাস 1 3 হচ্ছে, দেন হচ্ছে 3 ইন্টু 3 মাল্টিপ্লাই। সো এভাবে যদি কোনো একটা কাজ থাকে যে আপনার লুপের কন্ডিশনটা মানে মাল্টিপ্লাইড আকারে চেক করতেছে, সেক্ষেত্রে সেখানে আমরা রুট ওভার এন দিতে পারি। অর্থাৎ এই দুইটা কারণে আপনার রুট ওভার এন হতে পারে কমপ্লেক্সিটিতে। এর বাইরেও আরো অনেকগুলো কমপ্লেক্স কেস আছে, বাট সিম্পল কেস হচ্ছে এগুলো।
দেন আমরা স্ট্র্যাটেজি 5 যেটা, এটা আলটিমেটলি স্ট্র্যাটেজি 5 ঠিক না, এটা হচ্ছে আগের এগুলাকে যদি আমরা মার্চ করে কোন একটা কিছু দাঁড় করাতে চাই। ধরেন আপনার এখানে একটা লুপের ক্ষেত্রে এখানে খেয়াল করেন p ইকুয়াল টু 0 এবং এখানে এই i এর মান 1 থেকে শুরু এবং সেটা হচ্ছে n পর্যন্ত কাজ করবে, n থেকে যতক্ষণ ছোট থাকবে, এবং প্রতিটা স্টেপে কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। সো প্রতিটা স্টেপে মাল্টিপ্লাই হওয়া মানে 2 দ্বারা, যেহেতু আমরা বলছিলাম যে এটা লগারিদম কনসেপ্টটা চলে আসবে এখানে, যেহেতু মাল্টিপ্লাই বা ডিভাইড আকারে এখানে কাজ করতেছে। দেখুন স্ট্র্যাটেজি নাম্বার 2। সো আমরা এই লুপের কমপ্লেক্সিটি পাচ্ছি, এই পার্টিকুলার লুপের, সেটা হচ্ছে log n বা log 2 বেসড n, এবং এই লুপটা যতবার কাজ করবে ততবার হচ্ছে p এর মান 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। এবার এর পরে যে আমরা লুপটা দিচ্ছি সেই লুপের ক্ষেত্রে খেয়াল করেন, সেই লুপে এবার আমাদের হচ্ছে কন্ডিশন ভ্যালু হচ্ছে p, অর্থাৎ যে হচ্ছে 1 থেকে শুরু করবে এবং যে যতক্ষণ পর্যন্ত p এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে, এবং প্রতিবার এখানেও সে j এর মান মাল্টিপ্লাই হচ্ছে। সো মাল্টিপ্লাই বা ডিভাইড হওয়া মানে হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 2 অনুযায়ী আমরা লগ বসাবো, এবং এখানে যেহেতু আমাদের প্যারামিটার হচ্ছে p, সো আমরা এখানে বসাচ্ছি হচ্ছে log p। এখন log p এর যে p এর মান, এই p এর মান কিন্তু ডিপেন্ড করতেছে আপনার এক্সটার্নাল একটা লুপের উপর, মানে এই যে লুপটা, এই লুপের যতবার চলবে p এর মান কিন্তু তত হবে। যেমন এই লুপটা চলবে হচ্ছে log n, সো দ্যাট মিন্স p এর আপনি মানও পাবেন log n, মানে log n এর মান যদি 100 হয় তাহলে log 100 মানে যেটা হবে p এর মান ঠিক সেটাই হবে, কারণ এখানে প্রতিবার লুপে প্রবেশ করবে মানে p এর মান একটা করে বাড়তে থাকবে। সো p এর মান যা আলটিমেটলি আমরা log n এ তাই পাচ্ছি। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে p ইকুয়াল টু log n। সো আমরা যেহেতু এখানে log p পাচ্ছি আর p ইকুয়াল টু যেহেতু log n, সো আমরা এখানে সিম্পলিফাই করার স্বার্থে বলতে পারি যে এই পুরো কোডের কমপ্লেক্সিটি হচ্ছে big O log n। বোঝা গেছে কি নাকি কমপ্লেক্স মনে হলো? আচ্ছা, সো স্যার বুঝি নাই স্যার। বুঝলেন নাই, ওকে ফাইন। আমরা যেটা বলার ট্রাই করতেছি যে এখানে আমরা যদি আগের স্ট্র্যাটেজি গুলাকে কম্বাইন করে নতুন কোনো সলিউশন দিতে চাই, একই জায়গায় যদি বিভিন্ন স্ট্র্যাটেজির কনসেপ্ট চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব? সো আমাদের এখানে এই লাইনে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি নাম্বার 2 ছিল, এবং সেটার কারণ হচ্ছে এখানে এই ইনক্রিমেন্টের কারণে, যেটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে ইনক্রিমেন্ট হচ্ছে, এটার কারণে আমরা লগের কনসেপ্ট নিয়ে আসবো স্ট্র্যাটেজি নাম্বার 2 থেকে। আচ্ছা, এখন লগ কি হবে, এটা n সংখ্যক বার, সো আমরা log n পাবো। এখন এই লুপটা যতবার চলবে দেখেন p এর মান কিন্তু তত ইনক্রিমেন্ট হচ্ছে। সো এটার মান যদি 100 হয়, এই লুপ যদি 100 বার চলে তাহলে p এর মান 100 হবে। এই লুপ যদি 200 বার চলে তার মানে আপনার p এর মান 200 হচ্ছে, 1000 লাখ যেটাই হোক p এর মান সেটাই হবে। সো আলটিমেটলি আমরা এখানে এটাই বলতে পারি যে p ইকুয়াল টু log n, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা p বলতে পারি। আচ্ছা, এবার আমরা আমাদের পরের লুপে আসি। এটা যেহেতু এই লুপের মধ্যে লুপ না, নেস্টেড লুপ না, আলাদা একটা লুপ, সেক্ষেত্রে আলাদা হচ্ছে আমরা এটাকে কমপ্লেক্সিটি কাউন্ট করবো, এবং এই ক্ষেত্রে এখানেও যেহেতু মাল্টিপ্লাই বা ডিভাইড আকারে ইনক্রিমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি নাম্বার 2 অনুযায়ী এটাও হচ্ছে log n। আচ্ছা, সো আমরা এখানে log n এর কনসেপ্ট নিয়ে আসলে, এখানে যেহেতু n না, আমাদের প্যারামিটারটা হচ্ছে p, অর্থাৎ p এর উপর বেস করে এই লুপটা হচ্ছে কাজ করতেছে। সো আমরা এখানে p এর বদলে n এর বদলে আমরা বলতেছি এটা হচ্ছে log p। এখন এই log p এর এই জায়গাতে আমরা জানি, এই সিঙ্গেল প্রোগ্রামের ক্ষেত্রেই আমরা জানি যে p মানে হচ্ছে log n। তো এই সিঙ্গেল প্রোগ্রামের ক্ষেত্রে যেহেতু p এর মান log n দ্বারা ডিফাইন করা হচ্ছে, সো আলটিমেটলি আপনি এটাকে সিম্পলিফাই করার স্বার্থে এই যে এখানে log p, এই p এর বদলে এখানে আবারও log n বসাচ্ছে, কারণ আমরা ওই যে p ইকুয়াল টু log n, আপনি log n বসাতে পারেন। সো আলটিমেটলি আমরা আমাদের যে কমপ্লেক্সিটি যে পাবো এই প্রোগ্রাম থেকে, সেটা হবে big O log n। এবার বুঝা গেছে? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝেন তাইলে আশা করি পরেরটাও বুঝবেন। পরে এখানে আরেকটা एग्जांपल দেওয়া হয়েছে, এখানে দেখেন, যেটা আসলে n log n হবে। কেন n log n হবে? প্রথম যে আউটার লুপের ক্ষেত্রে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 1 অনুযায়ী এটা হচ্ছে ইনক্রিমেন্ট অনুযায়ী সেটা হচ্ছে big O n হবে আউটার লুপ। আর ইনার লুপ, যেটা ইনার লুপের তার নিজস্ব কমপ্লেক্সিটি হচ্ছে, যেহেতু এখানে ডিভাইড আকারে হচ্ছে প্রতিটা স্টেপে ডিক্রিমেন্ট হচ্ছে ডিভাইড আকারে, সেক্ষেত্রে আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে log n। এখন এই স্টেটমেন্ট যদি নিজে log n হয় তাহলে আউটার লুপের একবারের ইটারেশনের জন্য এটা হচ্ছে log n সংখ্যক বার এক্সিকিউট করবে। আর আউটার লুপটা যদি n সংখ্যক বার এক্সিকিউট হয় তাহলে ইনার লুপটা n ইনটু log n সংখ্যক বার এক্সিকিউট হবে। ওই যে আগেরটাতে n ইনটু n স্কয়ার করছিলেন, এখানে n ইনটু log n হবে আলটিমেটলি। সো এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি আপনি পাবেন হচ্ছে big O n log n।
অর্থাৎ আগের দুইটি স্প্রেডশিটকে মার্জ করে আপনি এই জায়গাটা আসবেন। এখন এটুকু যদি আপনারা বুঝেন, আশা করি এইটার কমপ্লেক্সিটি আপনারা ক্যালকুলেট করতে পারবেন। দেখি আপনারা একটু ট্রাই করেন। তেমন কিছু